কে নিয়ে শ্বশুরবাড়িতে যাবার প্রথম দিনেই আমার শাশুড়ি আমাকে মেপে মেপে মাত্র 1.5 চামচ ভাত দিলেন। এমনকি নতুন জামাইকে তরকারি দিয়েছেন 8 টুকরো মাছ আর 1 চামচ ডাল। সকালবেলা সে সামান্য খাবার খেয়ে সারাদিন কাটিয়েছি, অথচ এর মধ্যে কেউ আর আমাকে খাবার খেতে ডাকেনি। নতুন বর হিসেবে নিজের ক্ষুধার কথা কাউকে বলতে পারছিলাম না। রাত হতে ক্ষুধা যেন পেট চোচো করতে শুরু করলো। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 10:30। লাজ লজ্জার মাথা খেয়ে আমি আমার একমাত্র শালিকা এশাকে বলেই ফেললাম, এশা, ঘরে কোনো খাবার হবে? এই সামান্য শুকনো খাবার হলেও চলবে, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমার। আমার প্রশ্ন শুনে এশা যেন আকাশ থেকে পড়ল। সে রীতিমতো চোখ কপালে তুলে প্রশ্ন করলো, সে কি দুলাভাই, আপনি রাতে খাননি? আমি মুখ কাচুমাচু করে মাথা নত অবস্থায় দুপাশে ঘাড় ঘুরিয়ে জবাব দিলাম, না, কেউ তো ডাকলো না এখন। সেই সকাল 11টায় খাবার খেয়েছিলাম। আমার কথা এসে আবারও একবার আকাশ কিংবা মহাকাশ থেকে পড়ার উপক্রম। বাড়ির নতুন জামাই সকাল 11টার পর আর কোনো খাবার দেওয়া হয়নি। ব্যাপারটা যেন ও বিশ্বাস করতে পারছে না। শুধু এশা কেন, এই দুনিয়ায় কেউই বিশ্বাস করবে না। আমার নিজেরই প্রচণ্ড অবাক লাগছে আমার শাশুড়ি মা এমন কাজ করেছেন। এশা আমাকে ঘরে বসতে বলে বাইরে বের হতে হতে বলল, ঠিক আছে, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। এশা চলে যাওয়ার পর টেবিলের উপর থেকে জগের পানি খেলাম ঢকঢক করে। নিজের কাছে নিজেই লজ্জা লাগছিল। কী বিচ্ছিরি অবস্থায় পড়লাম। লোকমুখে শুনছি পুরুষ মানুষের জন্য শ্বশুরবাড়ি নাকি রসের হাঁড়ি, অথচ আমি তো রসের রটাও দেখছি না। কত আশা নিয়ে বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে এসেছি, আর এসেই এমন বিচ্ছিরি আপ্যায়ন পাবো এটা জানলে তো এ বাড়িতে জীবনেও বিয়ে করতাম না। আমি সোয়াদ শাহরিয়া, পারিবারিকভাবে অনার্সের 4য় বৎসরে পড়ুয়া মেহুল মুহুতাকে বিয়ে করেছি গত 5 দিন আগে। আমি যেই প্রাইভেট কলেজে শিক্ষকতা করি, মেহুল সেই কলেজে পড়তো, তবে ডিপার্টমেন্ট আলাদা। আমি সমাজবিজ্ঞানের শিক্ষক, আরও ইংরেজির ছাত্রী। যদিও বিয়ের আগে ওকে কোনোদিন চিনতাম না, ঘটকের ঘটকালিতে পরিবার থেকে পুরোপুরি পাখা দেখা শেষ হবার পর জেনেছি ও আমার কলেজেই পড়ে। প্রথমে একটা আপত্তি হলো, পরবর্তীতে মেহুলের সাথে কথা বলে কীভাবে যেন ভালো লেগে গেল। মেহুলকে একদিন জিজ্ঞাসা করছিলাম, মেহুল, তুমি কি কাউকে ভালোবাসো? মেহুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিয়েছিল, আগে বাসতাম, এখন বাসি না। কেন বাসো না? আমার প্রতিও কি একই অনুভূতি পাল্টে যাবে? মেহুল জবাব দিল, আপনি মানুষটা পাল্টালে আমার অনুভূতি পাল্টে যেতে পারে, তাই না? আমি যেই মানুষটাকে ভালোবাসতাম সে কখনো টেরই পায়নি, এমনকি আমি নিজেও কোনো দিন তাকে নিজের অনুভূতির কথা প্রকাশ করিনি। অহেতুক একটা মানুষকে আর কতদিন ভালোবাসবো? এখন আপনি আমার জীবনে চলে এসেছেন, আপনাকে তো আমি ঠকাতে পারি না, তাই না শোয়েব সাহেব? তাও বটে, তবে আমি কিন্তু ইউনিভার্সিটি লাইফে একটা মেয়ের সাথে প্রেম করেছি। মেয়েটা ডাবিতে পড়তো, ওর ক্যাম্পাসে কিংবা টিএসসিতে বসে একসাথে সিগারেট টেনেছি, কোলের মধ্যে মাথা গুজেছে, কিন্তু বিয়ের সময় পাখি উড়াল দিল এক্কেবারে ফুরুত করে। এরপর থেকে প্রেম ভালোবাসা থেকে দূর। আমিও তোমার থেকে লুকাবো না, কারণ আমার বজ্জাত বন্ধুদের বদৌলতে তুমি 1 মাসের মধ্যে সব জেনে যাবে, যখন তোমার কাছে আমার আর মুখ থাকবে না। তাই আগেভাগে সত্যিটা জানিয়ে দিলাম। ফোনের ওপাশ থেকে কেবল মেহুলের সামান্য হাসির শব্দ ভেসে উঠছিল। বোধ করে শুধুমাত্র আমার জন্য এই মেয়েটা ধরেই নিয়েছিল বিয়ের আগে পুরুষের এমন কত শত আগুন দোষ মানিয়ে নিয়ে মেহুলের মতো মেয়েদের সংসার করতে হয়। হয়তো সেই বিশ্বাসটা আমার দোষেই আরও গভীরভাবে সত্য ধরে নিল। ধারণা যেটাই হোক, মেহুল আমাকে বাদ দিল না, দিব্যি লক্ষ্মীমের মতো মানিয়ে নিল। তবে মেহুলকে আমি অর্ধেক সত্যি বলেছিলাম। ভার্সিটির আগে কলেজ জীবনে আমার আরেকটা প্রেম ছিল, 6.5 মাসের প্রেম। হুট করে কিভাবে সেটা ভাঙছিল তা আজও আমার অজানা রয়ে গেল। কিন্তু আসার কথা, এই যে মেহুলের কানে যে প্রেম সম্পর্কের ব্রেকিং নিউজ হবার সম্ভাবনা এক্কেবারে নেই। দুই পক্ষের সম্মতিতে এক্কেবারে হম্বিতম্বি করে আমার আর মেহুলের বিয়ে হলো। বিয়ের দিন আমার শ্বশুরের আয়োজনে কম ছিল না, বলতে গেলে আশেপাশে গোটা এলাকা খবর ছড়িয়ে গেছে আমির সাহেব তার সৎ মেয়েকে বিশাল জমিদারের আয়োজন বিয়ে দিয়েছেন। ও হ্যাঁ, বলতেই ভুলেই গেলাম, মেহুল আমার বর্তমান শ্বশুরের সৎ মেয়ে। আমার শাশুড়ি রাফিয়া রহমান ওনাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। মেহুল যখন 8 মাস তখন মেহুলের জন্মদাতা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর আমির সাহেবের সাথে সম্বন্ধ হয়। ওনার ঔরজাত সন্তান হচ্ছে এশা। তাই বলে মেহুল এশার তুলনায় নিছক কম ভালোবাসেন না। 2 মেয়েকে তিনি কতখানি যত্নে রাখেন তা বিয়ের আয়োজন দেখে বোঝা যায়।
বিয়ের এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, এমনকি মেহুলের বাবাকে নিয়ে আমার বাড়িতে কম প্রশংসা চর্চা হয়নি। আমির খন্দকার ব্যবসায়ী, মৃত্যুর আগে যাবতীয় সহায় সম্পত্তি যে দুই মেয়েকে সমানভাবে ভাগ করে দিয়ে যাবেন তা আগেভাগেই অনুমান করা যায়। তবে মেহুলকে সৎ মেয়ে হিসেবে সম্পত্তির ভাগ দিবেন না বলে এত আয়োজন করেছেন, এই কথাও কম আলোচনা হলো না। যদিও আমি এসব আলোচনার বাইরে ছিলাম। ঘরে নতুন বউ দুজনে একান্তে সময় কাটাবো, এই ছিল আমার প্রধানের এবং একমাত্র লক্ষ্য। সদ্য বিবাহিত পুরুষের জীবনে এই ছাড়া দ্বিতীয় কোনো লক্ষ্য থাকতে আছে নাকি? সম্ভবত মেহুল আমাকে নিয়ে একই স্বপ্ন, তাই তো মেয়েটা আমাকে অত্তখানে আপন করে নিতে শুরু করেছে। কিন্তু ওর বাপের বাড়ি এসে ওর টিকিট খুঁজে পেলাম না। সকালে আসার পরে আমার শাশুড়ি মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিয়ে দাঁড়িয়েছিলাম প্রায় 4 মিনিট। চোখ দুটো ছলছল করেছিল, কিন্তু কাঁদলেন না। কন্যার মা এত শক্তগোছের হয় তা আমার জীবনে এই প্রথম দেখলাম। মেয়েকে ছেড়ে দেওয়ার পর আমি প্রথমে ওনার দিকে চেয়ে ভ্যাবলার মতো হাসলাম। এতেও ভাবান্তর হলো না। মুখ ফুটে বলে উঠলাম, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এবার উনি আমার প্রশ্নের জবাব তো দিলেন না, বরং এমনভাবে এড়িয়ে গেলেন যেন শুনতেই পায়নি। অবাক করলেও তখন গুরুত্ব দেয়নি। রাফিয়া রহমান মেহুলকে বলে দিলেও, হাত মুখ ধুয়ে রান্নাঘরে আয়, তোর খাবারটা রান্নাঘরে দিচ্ছি, খেয়ে এসার ঘরে লম্বা একটা ঘুম দিবি। জামাইকে নিয়ে চিন্তা করিস না, আমার ঘরের জামাই, তাকে যথেষ্ট পরিমাণ জামাই আদর আমি করব। মেহুলের মায়ের কথা মতো সোজা রান্নাঘরে চলে যায়। যাবার আগে একবার অসহায়ভাবে আমার দিকে চেয়েছিল। মেয়েটা কেন যে ওভাবে চেয়েছিল ধরতে পারলাম না। তবে রাজ্যের দুঃখবোধ ছিল সেই চাহনিতে, আর সেই চাহনির ফল ভোগ করলাম মেহুল যাবার পর। মাত্র 1.5 চামচ ভাত আর অর্ধেক মাছ। লজ্জায় আমার মাথা কাটা যাবার অবস্থা। চোখের সামনে এত কিছু রয়েছে, তবে সেসব উনি রেখেছেন আমার হাতের নাগালের বাইরে। নিজের হাতে সামান্য এইটুকু খাবার তুলে দিয়ে আবার সেগুলো নিজের মতো করে কোথায় জানি লুকিয়ে ফেলল, কে জানে। বিশ্বের ইতিহাসে কোনো আপন শাশুড়ি তার মেজামাইয়ের সাথে এমন আচরণ করছে বলে মনে হয় না। অপমানে আমার চোখ দিয়ে রীতিমতো টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। পাছে কেউ দেখে ফেলে এই ভয়ে জামার কোনা দিয়ে পানি মুছে নিলাম। কিন্তু পরক্ষণে এশা আত্মা এবং রফিয়া রহমানের যুক্তিতর্ক ভেসে আসলো। ওদের আলাপ শুনে আমার যেন আরও কাঠ হয়ে যাবার অবস্থা। এসবের চড়া গলায় মাকে জিজ্ঞাসা করলো, তুমি সোয়াদ ভাইকে এখনও রাতের খাবার দেওনি? যে 11টা খাবার দিয়ে এতক্ষণ কেউ জামাইকে বসিয়ে রাখে? তোমাদের কেমন বিবেক? রাফিয়া রহমান অন্তত শান্ত স্বরে জবাব দিলেন, খাবার দেনি মানে? তোর দুলাভাইকে দুপুরে খাওয়ালাম, এমনকি রাতেও প্রায় 40 কি 50 মিনিট আগে ডিনার করালাম। এরপরে আবার কি খাবার দেব? ও কি মানুষ নাকি বনজ জন্তু? একটা মানুষ আর কত খাবে? আশ্চর্য, আমাকে কখন খাবার দিলেন? ওনার কি ভুলে যাওয়া বা আগে ভাগে কল্পনা করে নেবার বিশেষ কোনো রোগ আছে নাকি? নিজেকে আর সোজা রাখতে পারলাম না। সোজা উঠে গিয়ে দরজায় কোণায় দাঁড়িয়ে ওনার মতিগতি বোঝার চেষ্টা করলাম। এসে আবার বেশ নরম সুরে আবেদন করলো, আচ্ছা যা দিয়েছো দিয়েছো, দুলাভাইকে হালকা পাতলা নাস্তা করে দাও, আমি দিয়ে আসি। না থাক, তোকে দিতে হবে না, তুই বরং ঘরে যা, মেহুল ঘুমাচ্ছে, ওকে বিরক্ত করবি না। আমি নাস্তা বানিয়ে সোয়াদের জন্য নিয়ে যাচ্ছি। আমার ঘরের জামাই, তার যত্নরত্তি নিয়ে আমার যথেষ্ট হুঁশ আছে। কথাটা বলতে বলতে তিনি এ ঘরের দিকে ফিরে তাকাতেই আমার চোখে চোখ পড়ে গেল। লজ্জায় চোখ ফেরাতে পারছি না, অথচ উনি যেন ঘৃণা ভরা দৃষ্টিতে আমার দিকে ফিরে তাকালেন। আমার শাশুড়ি হয়ে আমার প্রতি ওনার এমন আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কেন উনি এমন করছেন, আর কী বা চান? মান সম্মান যা ছিল সেটুকু কোনো রকমে নিজের পকেটে ভরে আবার বিছানায় পা ঝুলিয়ে বসলাম। শাশুড়িকে নিয়ে চিন্তা করব নাকি ক্ষুধার যন্ত্রণা সহ্য করব, এই নিয়ে পড়ে গেলাম বিপাকে। এ বাড়িতে কোনো পিছনের দরজাও নেই, থাকলে নির্ঘাত পালিয়ে যেতাম। এত অপমান সহ্য করা যায় না। মানে জামাই হিসেবে তো অন্তত আমার একটা সম্মান আছে কি না? এদিকে মেহুল যা ইচ্ছা তাই, কেমন মেশে, নিজের স্বামী খাচ্ছে কি না খাচ্ছে সেটুকু খোঁজও নিচ্ছে না। মোবাইল ফোনটা বন্ধ। নানান কথা ভাবতে ভাবতে মাকে কল দিলাম। মা, পাত্রী দেখার সময় তো খোঁজ নিয়ে দেখেছিলে তো? ও কথা বলছিস কেন সৈয়দ? মেহুল যে আমির সাহেবের সৎ মেয়ে আমি সত্যিই জানতাম না। যখন সব টের পেলাম, আমার কিছুই করার নেই। তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি সব ঠিক করে দিব দেখিস। কথা বলতে বলতে দেখি আমার শাশুড়ি আমার জন্য ঢাকনা দেওয়া গামলায় খাবার আনছে। মাকে কোনো রকমে বুঝালাম এরকম কিছুই না, আমি সেফ জানার জন্যই কল করেছি। কল রেখে দিলাম। শাশুড়ি মা ঘরে ঢুকলেন। কিছুটা সংকোচ নিয়ে ওনার দিকে তাকিয়ে দেখি বেশ বিরক্তিকর ভঙ্গিতে কিছুক্ষণ এদিক ওদিক ফিরে তাকালেন। তারপর একটা ছোট্ট বাটি গামলার ভেতর থেকে
তুলে আমার দিকে এগিয়ে ধরে জিজ্ঞাসা করলেন, তোমাকে আমি রাতে খাবার দিইনি? ইয়ে মানে মা, ম্যামা করবে না? দিলাম না তখন? তুমি চেটেপুটে খেলে, এক্ষুনি সব ভুলে গেছে? আমি কি সত্যি ভুলে গেছি? না, ভোলার প্রশ্নই ওঠে না। আমার ক্ষুধার্ত পেট মোটেও সে প্রমাণ দিচ্ছে না। মিনমিন করে জবাব দিলাম, মা, আমি ঘরের মধ্যেই শুয়েছিলাম। সন্ধ্যার পর একটু ঘুমের ঝিম লেগে গেছিল। আপনি হয়তো সেজন্য আমার কথা ভুলে গেলেন। আমার কথা শেষ হলো না তার আগেই রফিয়া রহমান দাঁত খিচিয়ে বলে উঠল, তোমাকে আমার খেতে দেনি? ছি ছি, এমন কি পারে? লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে। আমার বাড়ির জামাই না খেয়ে থাকবে? হে খোদা, এ কী কর্ম ঘটে গেল! মা, আপনার কি ভুলে যাওয়া বা এরকম কোনো সমস্যা আছে? রাফিয়া রহমান জবাব দিলে না। মুহূর্তে চোয়াল শক্ত করে রুট কণ্ঠে বলে উঠলেন, নাও, ফ্রিজে এই কয়টা আঙ্গুর ছাড়া বাসায় আপাতত কিছুই নেই, তোমার জন্য বের করে আনলাম, নাও খেয়ে নাও। এবার আর সহ্য করতে পারলাম না। প্রচণ্ড বিরক্ত হয়ে শাশুড়িমাকে বলেই ফেললাম, দেখুন, আপনি আপনার মেয়ে চাইলে আমার সাথে না দিন, কিন্তু এভাবে আমার সাথে মশকরা করাটা মানে কি শুনি? আপনার মেয়েকে আপনি নিজের কাছেই রাখুন বরং, সেই ভালো। এখনও খুব বেশি রাত হয়নি, তুমি চলে যেতে পারো। মায়ের বুকের ধন মায়ের কাছে ফিরিয়ে যাও। তোমার মায়ের কাছে তুমি যে কদর পাবে এখানে তা পাবে না। এটা তোমার শ্বশুরবাড়ি। রাফিয়া রহমার কথায় কেমন যেন সূক্ষ্ম একটা অভিমান ভেসে উঠল। মনের মধ্যে তীব্র বেদনা বিষাক্ত কাটার মতো ফুটে আসে নিশ্চয়ই। তার শেষ কথার পরিপ্রেক্ষিতে আমার প্রচণ্ড রাগ করা উচিত ছিল, তবে রাগ করতে পারলাম না। কাতর কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কেন এমন করছেন মা? আমাকে জামাই আদর করতে হবে না? শুধু এটুকু বলুন, মেহুলকে কেন আমার থেকে এতটা দূরে সরিয়ে রেখেছেন? আমি শুনেছি আপনার বাড়িতে সামান্য অতিথি হলেও তাদেরকে যত্নের শেষ রাখেন না, অথচ আমার সাথে এরূপ আচরণ করছেন। প্লিজ, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনার কোনো সমস্যা হলে আমাকে বলুন। শাশুড়িমা হঠাৎ কাকিয়ে উঠে ধপ করে চেয়ারে বসলেন। বেশ কিছুক্ষণ রূঢ় হয়ে বসে থেকে জানালেন, সমস্যা আমার নয়, আমাদের নয়, সমস্যা তোমার। আমার? হ্যাঁ, তোমার। শাশুড়ি হিসেবে সবটা খুলে বলতে আমার সংকোচ হবে। এরপরে তুমি যখন এভাবে কাতর হচ্ছ, তাহলে তোমাকে সবটাই বলা উচিত। এরপর উনি আমাকে যেই ভয়ঙ্কর সত্যটা খুলে বললেন, যা শুনে আমি যেন কয়েক মুহূর্তে লজ্জায় আর মাথা তুলে তাকানোর সাহস পেলাম না। সোহাদ আর মেহুলের মধ্যকার এই পরিস্থিতির সারমর্ম যে, বিয়ের পর মেহুল প্রথম দিন শ্বশুরবাড়িতে বেশ যত্নার্থী পেয়েছিল, কিন্তু দ্বিতীয় দিন সকালে তার ঘুম ভাঙে ভোর 5:30টায়। বিছানা থেকে উঠতে মেয়েটার বেশ কষ্ট হচ্ছিল, তবু ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে রান্নাঘরের শব্দ শুনে বাইরে বের হয়। শাশুড়ি তার কাজের মেয়েকে মশলা বেটে দিয়ে তাগাদা দিচ্ছেন। মেহুলকে দেখে তিনি বেশ আগ্রহ সহকারে এগিয়ে এসে বলে ওঠেন, ও বৌমা, ভালো করছো, এখানে এসেছো, বুয়াদের সাথে একটু মশলা করে দাও তো। মেহুল কিছুটা আমতা আমতা করে জবাব দিয়েছিল, কিন্তু মা, আমার যে একটু শরীর খারাপ, ওভাবে বসতে আমার সমস্যা হবে। একথার জবাবে তিনি আবার প্রশ্ন করবেন কি এমনভাবে মেহুলের দিকে যখন তাকালেন যেন মেয়েটা কাজ ফাঁকি দিতে তাকে মিথ্যে অজুহাত দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে মেহুল লজ্জায় মাথা নিচু করে আবার জানায়, আসলে মা, আপনার ছেলে। মেহুল শাশুড়ির এই মুহূর্তে আর বিন্দুমাত্র কথা বাড়ায়নি। মেহুলকে ঘরে যেতে বলে কাজের মেয়েকে শাসিয়ে জানালেন, ছেলে বিয়ে দেওয়ার সময় সাবধান, আমার ছেলের মতো করো না। বিয়ের আগে কি জানতাম ওর মা আবার বিয়ে করেছেন? আমির সাহেব মেহুলের দ্বিতীয় বাবা। কোনো মতে দায় সারাতে আর নিজের নাম কামাতে এই মেয়েকে বিয়েতে 2 হাতে লোক দেখানো খরচ করেছে, কিন্তু এত সহায় সম্পত্তি ওসবের মেহুলের কানাকড়ি ভাগ নেই। আমি তো বুঝি এই দুনিয়া মানুষ এত ভালো না, নিজের সম্পত্তি পরের মেয়েকে লিখে দিবে। ওর বাড়ি থেকে আত্মীয়রা এসেছিল না, সব তো বলা বলি করছিল, আলোচনা তো কম শুনলাম না, সবাই কানে আসে, বুঝলে। মেহুল সমস্ত কথা শুনল, তার সাথে চিন্তা করে সমস্ত বুঝল। আর সৎ বাবার থেকে ফুটো পয়সা পাবার সম্ভাবনা না পেয়ে শাশুড়ি মা সব দায় তার উপর বার্তাতে চলেছে। কিন্তু সব দায় মারিয়ে শাশুড়ি তাকে আর কোনো কথা কাজে ডাকলো না। কেবল কাজে নয়, সকালবেলা এক এক করে বাড়ির মানুষগুলো খাওয়া শেষ হলে তিনি মেহুলকে খেতে ডাকলেন না। যেন বাড়িতে মেহুল নামের কেউ আছে তা দিব্যি ভুলে গেছেন। কেউ ভুলক্রমে মেয়েটির নাম তুললেও কৌশলে রীতিমতো এড়িয়ে যাচ্ছেন। সকাল পেরিয়ে বিকেল হয়ে যায়, কিন্তু মেহুল আর খাবার টেবিলে ডাক আসে না। এমনকি সোহাদ বিশেষ খোঁজও নিল না। সদ্য বিবাহিত স্ত্রীর খোঁজ করলো তখন, যখন তার উদ্দাম চাহিদা প্রবৃত্তি ঘটল। অভুক্ত স্ত্রী শুয়ে আছে সে ব্যাপারে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে মানুষটি মেহুলের বুকের মধ্যে জাপটে ধরে আবেদন করলো, তোমাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করছে, আর একটু কাছে সরে আসবে? মেহুল ছলছল চোখে বলে উঠল, আমার ভালো লাগছে না, পেট যন্ত্রণা করছে,
মেহুল, একদিন না যেতে না যেতে অজুহাত দিচ্ছ আমায় তুমি ভালোবাসো না? আমি সত্যি বলছি, রাতে খাবার খাইনি। মেহুল আর মুখ ফুটে বলার সাহস পায় না। তার শাশুড়ি এখন অবধি তাকে খাবার দেয়নি। ছেলের সামনে প্রথম দিনে তার মায়ের বদনাম। কি যেন নতুন বউয়ের কর্ম। মেহুল সংকট যেন কাঠ হয়ে যাচ্ছে। অথচ সোয়াদ সে ব্যাপারে ভাবনার লেশমাত্র করলেন না। ভালোবাসার ছুতোয় কাছে টেনে নেয় মেয়েকে। বুকের ভেতরকার যন্ত্রণায় বোবা ছটপট করলেও এ বাড়িতে চার দেওয়ালে কেউই টের পায় না। সোয়াদ সাতকল্পে কল্পনা করেন এই অল্প বয়সী মেয়েটা এতখানি মানসিক পীড়ায় ছটপট করতে করতে তার বাড়িতে দিন যাপন করছে। এত আয়েসে বড় হয়ে খাবারের অভাবে, একটু মানসিক যত্নের অভাবে মাত্র 5 দিনেই মেয়েটার ভেতরটা শুকিয়ে গেছে। তাই হয়তো আর না পেরে রাফি রহমানকে বলে ফেলতে বাধ্য হয়েছিল, ঠিক যেভাবে সোয়াদ তার মাকে কল দিয়েছে। মায়েরা যে সন্তানের শ্রেয় আশ্রয়। সোয়াদ যেভাবে মাথা নিচু করে আছে, এত কিছু ঘটে গেল, অথচ সে মেয়েটির বুক হাতড়ালো, বুকের ভেতরটা হাতড়ে দেখল না। রাফি রহমান বললেন, আমার মেয়েটা ছোটোবেলায় একটা পরিবারের অভাবে পড়লেও কখনো কষ্টে বড় হয়নি। আমার স্বামী ওকে বলে তার জীবনের লক্ষ্মী। লক্ষ্মীর কোনো ব্যক্তিগত সম্পদ থাকে না, বরং সে যেখানেই থাকে সেখানেই পরিপূর্ণ করে তোলে। তোমার যা করছো তোমার স্বামী জানলে তোমাকে বা তোমার পরিবারকে খুন করতেও দুবার ভাববে না। তিনি আমার 2 মেয়েকে এমনই ভালোবাসেন। সোহাত, তোমার সাথে আমি যেটা করেছি তার জন্য আমি লজ্জিত নই। আমি তো চেয়েছি তুমি তোমার মাকে নিজের অসম্মানের কথা নিজেও জানাও। এরপর সেই মানুষটির প্রতিক্রিয়া কী হতো সেটা দেখার অপেক্ষায় ছিলাম, কিন্তু আফসোস তা হলো না। আমার বলার মতো মুখ নেই যে, তাও অনুধাবন করতে পারছি কতটা অপথ্য, কতটা দায়িত্বজ্ঞানী স্বামী আমি। রাফিয়া রহমানের আচরণের সমুদয় সতীয়ত্ব তিনি কড়াইগণ্ডায় আমাকে বুঝিয়ে দিয়েছেন। 2 হাত জোর করে তার কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া এ পাপের প্রায়শ্চিত্ত হবে না। মা, আমি জানি ক্ষমা চাওয়ার এখন নিছক প্রহসন করা মাত্র, কিন্তু মেহুলের সাথে যা হয়েছে তা উচিত হয়নি। আমি একজন শিক্ষক, একজন জাতির কারিগরি হয়েও একটা মেয়ের মন বোঝার চেষ্টা করলাম না। আমাকে বিশ্বাস করুন, আমি আমার শ্বশুর বাবার সহায় সম্পত্তি পাবো কি পাবো না এই উত্তম আশা অন্তরীণ নিয়ে মেহুলকে বিয়ে করিনি। আপনি কি আমাকে আরেকবার সুযোগ দেবেন প্লিজ? আমার কথায় উনি ভরসা পেলেন কিনা জানি না, তবে মনের ভিতরকার শুদ্ধ অনুভূতি নিয়ে আমি তার কাছে আবেদন করছি। রাফিয়া রহমান আমার কথায় কোনো জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। মিনিট খানেক পর ফিরে এলেন খাবারের ডালি নিয়ে। মুগ্ধ হয়ে আমি এই ভদ্রমহিলার কোমলতার রূঢ়তার পার্থক্য করে দিচ্ছি। সন্তানের জন্য বাবা মায়ের সহ্যের সীমা যখন অতিক্রম করে যায়, তখন তারা পৃথিবীর সবচেয়ে খারাপ রূপটা দেখতেও দ্বিধাবোধ করে না। অনেক রাতে ঘুমন্ত মেহুলকে বিছানায় রেখে ছাদে উঠে এলাম। সমস্ত শহর গভীর ঘুমে আচ্ছন্ন। রাত সম্ভবত 12:30 বাজতে চলছে। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে মাকে কল দিলাম। বেশ কিছুক্ষণ পর উপাস থেকে ঘুম জড়ালো কণ্ঠে মা বলে উঠল, সোয়াদ, তুই এত রাতে? সব ঠিক আছে তো? শ্বশুরবাড়িতে কেউ ঝামেলা করলো না তো? রাতে খেয়ে ঘুমিয়েছিস বাবা? আমি খুলে বললাম, আমাকে খুলে বল সোয়াদ। না মা, এখন কিছুই হয়নি। সন্ধ্যায় কলেজ থেকে ফোন করেছিল, সকালে শিফট চালু। এখন কলেজের পাশেই ছোটোখাটো বাসা ভাড়া করে থাকা ছাড়া উপায় নেই। মেহুলের জন্য সহজ হবে, আবার আমার জন্য। তুমি একটু আগামীকাল কেনাকাটা করে রেখো মা, আমি টাকা পাঠিয়ে দেবো। বাকি কথায় এসে আলাপ করব। মা কী বুঝলেন জানি না। আমি আমার মায়ের আদর্শ সন্তান। মায়ের কষ্ট এমন কিছু করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু মায়ের নিরাপত্তা আর স্ত্রীর সম্মান, দুটো বিষয় যে বজায় রাখতে পারে সেই সত্যিকারের পুরুষ। আর আমি জানি এই পুরুষত্বে ভিন্ন আমি আর কোনো ব্যবস্থা করতে পারবো না। মাকে হাজার বোঝালেও তিনি আমার কথা মেনে নিজের অভিভাবকত্ব নষ্ট করবেন না। ঘরে ফিরে মেহুলকে বুকের সাথে জড়িয়ে ধরলাম, তবে শুধুমাত্র ভালোবাসা জমা করার জন্য। অজান্তে চোখের কোণে পানি জমে উঠল। সেটুকু মুছে নেবার চেষ্টা করতেই টের পেলাম মেহুলও ফুপিয়ে কেঁদে উঠছে। আকস্মিক চোখের কোণে পানি জমে উঠল। সেটুকু মুছে নেবার চেষ্টা করতে টের পেলাম মেহুল ফুপিয়ে কেঁদে উঠে আমাকে আকস্মিকভাবে জড়িয়ে ধরল। আমি তার আর নিজেকে আটকাতে পারলাম না। অঝরে কাঁদতে লাগলাম। কেন কাঁদছি তার কারণ জানি না। হয়তো নতুন বউয়ের প্রয়োজন অপ্রয়োজন হিসাব রাখিনি, কিংবা মেহুলের বুকের ভিতরকার কষ্টকে মূল্যায়ন করিনি। নিজের সেই কাপুরুষতা টের পেলাম। এই প্রথম এই মুহূর্তে মেহুল আমাকে এতখানি আগলে ধরে রেখেছে। গত 5 দিন আমার এমন অনুভূতি হয়নি। স্ত্রীরা যখন ভালোবাসা স্বামীর কাছে আসে, সেই মুহূর্তের চেয়ে ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত কোনো স্বামীর জন্য দ্বিতীয় কিছু হতে পারে না। এতদিন ও আমাকে জড়িয়ে ধরলেও না ভালোবাসা বুঝতে পেরেছি, না ওর তরফ থেকে পেয়েছি কোনো আবেগ। প্রায়
মিনিট তিনেক আমি মেহুলকে শক্ত করে বুকের ভিতর চেপে ধরে রাখলাম। অন্ধকারে হাত টানে চোখ থেকে পানি মুছিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, পাশে আপনাকে না পেয়ে ঘুম ভেঙে গেছে। তাছাড়া আজ সারাদিন এশার ঘরেই তো ঘুমিয়েছিলাম। মেহুল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর তুমি আলাদা থাকবো। কলেজের কাছাকাছি। আগে শখ খেও না, অনেক ভেবেচিন্তে নিলাম। জানি মা হয়তো মানুষের কান পড়া শুনে ভাববেন যে আমি বউয়ের কথায় এই কাজ করেছি, তবে মাকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার। মেহুল, আমি সব জানি। একটা সন্তানের জন্য দ্বিতীয় বাবার সন্তান হয়ে থাকাটা এই সমাজে কী কঠিন তা আমি বুঝি। তার উপর মেয়ে। বিশ্বাস করো, আমার মা মোটেও আর 5জন শাশুড়ির মতো না। তবে মানুষের কথায় বিষে উনি তোমার উপর বিষ ঢালছেন, ভবিষ্যতেও ঢালবেন। আমি ওইসব বোবা নির্বোধ স্বামীদের মতো তোমাকে বলবো না মানিয়ে নাও, বরং আমি বলবো যে মায়ের জায়গায় সম্মান নিয়ে থাকুক আর স্ত্রী তার নিজের সম্মানে থাকুক। মানিয়ে চলতে হলে আমার মাকেও মানাতে হবে, কিন্তু আমি তাকে এই কথা বলার সাহস পাবো না, তাই আলাদা থাকার সাহস করছি। এই মেয়ে, তুমি যদি আমাকে শুরুতেই বুঝিয়ে বলতে, আমি তোমাকে এত কষ্ট পেতে দিতাম না। যদিও আমি বুঝি কেন তুমি আমাকে বলোনি। মেহুল এবার কোনো জবাব দিল না। হাতের তালুতে আমার তখনও মেহুলের চোখের পাশেই ধরে রেখেছি। অন্ধকারে টের পাচ্ছি মেয়েটা চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। এবার আর সেটুকু মুছে দেবার চেষ্টা করলাম না। মেয়েটার কান্নার অধিকার আছে, শুধু মেহুলের নয়, প্রতিটা মেয়েকে কান্নার অধিকার দেওয়া উচিত। কারণ মেয়েদের একান্ত আপন বলতে ওই চোখের জলটুকু, ওইটুকু তার নিজস্ব সম্পদ, যা নিজের বলে দাবি করেন। কথাগুলো কোনো এক উপন্যাসে পড়েছিলাম। সেই সম্পদ ওদের চোখের কোণ থেকে ছিনিয়ে নিতে গেলে ওরা জীবিত থেকে মৃত হয়ে যায়। সকালবেলা করে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বেরিয়ে দেখি মেহুল দরজার কাছে দাঁড়িয়ে আছে। পিছনে ওর ছোটো বোন এশা। দুজনে মিটমিট করে হাসছে। ব্যাপারটা বোঝার জন্য চোখ ইশারায় জিজ্ঞাসা করতে মেহুল ডাইনিং টেবিলের দিকে ইশারা করলো, তবুও মাথায় ঢুকলো না। শেষমেশ এটা অষ্টহাস্যিতে ফেটে পড়তে বদলে বলল, সোয়াদ ভাই, ডাইনিং টেবিলে এসেন, কী রাজ আয়োজন চলছে আপনার জন্য। এশার কথা মতো ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখি সম্পূর্ণ টেবিল জুড়ে রাজ্যের আয়োজন, আর এসব নাকি আমার জন্য। মিটমিট চোখে রাফিয়া রহমানের দিকে তাকিয়েছি। উনি আমার জন্য প্লেট সাজাচ্ছেন। গতকাল যেই চরিত্রের সাথে আজকের এই মানুষটা আকাশ পাতাল তফাৎ। চোখে মুখে পরম স্নেহময়তার সাপ। বিশ্বাস করা যায় না এই মানুষটা আমাকে কাল না খাইয়ে রেখেছিল, আর এর প্রভাব আমার উপর এতখানি পড়েছিল যে মেহুলকে বিয়ে করায় আফসোসে ভুগতে দুবার ভাবিনি। তার মানে নিজের মেয়ের সাথে এমনটা ঘটতে দেখে উনিও নিশ্চয় আমাকে পাষাণ্ড স্বার্থপর পুরুষ ভেবেছিলেন। নিজের অবস্থার কথা ভেবে নিজের কাছে সংকোচ যেন এতটুকু হয়ে গেলাম। মা এসব কেন করতে গেলেন, এই প্রশ্ন করার দুঃসাহস আর হচ্ছে না। অবশ্য রাফিয়া রহমান নিজের মুহূর্তটুকু আগ বাড়িয়ে সহজ করে দিলেন যেন। প্লেটটা আমার দিকে এগিয়ে বললেন, বসো বাবা, কত বেলা হয়ে গেছে, এখনও তোমাদেরকে খাওয়াতে পারলাম না। তোমার জন্য আমার মেয়েটা না খেয়ে বসে আছে, আর তোমাদের জন্য আমি আর তোমার শ্বশুর। অবস্থাটা বোঝো তাহলে। এমন সময় আমার শাশুড় বের হলো, গম্ভীর চেহারা। এর আগে ততটা অধিক আগ্রহ নিয়ে তাকায়নি, তবে কাল যখন শাশুড়িমা বলে উঠল উনি আমাকে মেরে ফেলতেও পারেন, তখন থেকে মনে মনে কেমন যেন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। হবার যথেষ্ট কারণ আছে। বেশ স্বাস্থ্য, দৃষ্টিপ্রখর, এক কথার মানুষ। মাশাআল্লাহ, মানুষজন বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানের দাওয়াতের মধ্যমণি করেন। যেই মানুষটাকে দেখে আমি মনে মনে কাঁপছি, তিনি এসে দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে চুমু খেলেন। শাশুড়ি মায়ের চোখ যেন চিকচিক করে উঠল। আমার মনে হচ্ছে এই মুহূর্তে মাটির তলায় ঢুকে যাই। যেই ভালোবাসার লেনাদেনা এখানে চলে, সেখানে দুনিয়ার সেই সামান্য সহায় সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা হবে কি না, তাই নিয়ে আমার পরিবার এমন একটা জঘন্য একটা ব্যাপার ঘটেছে। যেই স্বামী তার স্ত্রীকে প্রথম পক্ষের সন্তানকে ভালোবাসার বিন্দুমাত্র কার্পণ করে না, তাকে নিয়ে নোংরামো আলাপ হচ্ছে। এই মানুষ, এই ভালোবাসার কাছে তো আমি তুচ্ছ সামান্য। আমাকে নীরব দাঁড়িয়ে থাকতে শাশুড়ি আব্বা তাড়া দিলেন, কই বসো বসো। কীভাবে যেন শ্বশুর শাশুড়ির সামনে নিলজ্জর মতো মেহুলের সামনেই হাত ধরে ওকে নিয়ে বসালাম। শাশুড়িমা তাকালেন না, তবে টের পেলেন। ব্যাপারটা বুঝেছিলাম রাতে। মেহুল ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াতে আঁচড়াতে বলেই ফেলল, আপনাকে একটা কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু বলার সাহস হচ্ছে না লজ্জায়। কী কথা? এখনই বাবা হব নাকি? ছি, ওসব কি নোংরা কথা। আমি মায়ের রুমের পাশ দিয়ে যাবার সময় শুনেছি মা বাবাকে ডেকে বলেছিল, আমাদের জামাই আমাদের মেয়েকে বেশ ভালোবাসে বুঝলে, আদর্শ করে। সকালে খাওয়াই যখন জামাই মেয়েকে হাত ধরে খেতে বসালো। মায়েরা এসব কথার আলাপ করেন, ভাবতেই যেন মরে যেতে ইচ্ছে করছে।
খেয়াল করলাম মেহুলের দুই চোয়ালে যেমন লাল খয়েরি আভাস ফুটে উঠল। লজ্জা পেয়ে মেরাজে এমন লুটিয়ে যায় তা আজ প্রথম খেয়াল করলাম। শুনেছি বিয়ের পর পুরুষ মানুষের দৃষ্টি খোলে, আজ নিজের বেলায় তার প্রমাণ পাচ্ছি। আমাদের বাড়ি ফিরলাম ঠিক 2 দিন পর। মা জিনিসপত্র গুছিয়ে রেখেছেন, তবে মুখটা ভারী শুকনো লাগছে। সবার থেকে আড়ালে মা যখন চিলেকোঠার ঘর ঝাড়ু দিতে গেলেন, আমি পিছনে পিছনে বললাম, মা কোন কাঠের খাট কিনবো বলো তো? নিজের ইচ্ছে মতো যখন বাসা নিচ্ছি তখন খাটের পছন্দটা আমার থেকে নিয়ে কি হবে? মায়ের কথায় চাপা অভিমান, কিন্তু আমি যে মা ভক্ত ছেলে, মাকে প্রচণ্ড ভালোবাসি। আজন্মের অভ্যাস সের মতো মাকে পিছন থেকে জড়িয়ে গলা ধরলাম। আমার ইচ্ছে, মাত্র বিয়ে করলাম, পরিবার আর আত্মীয় স্বজন নিয়ে আনন্দ উল্লাস করব। অমনি মর্নিং শিফট শুরু করে দিল। মেহুল রাগ করেছে নতুন সংসারে একা পারবে না বলে, কিন্তু আমার কি করা আছে? তোমায় যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমার ইচ্ছে মনে হয়ে থাকে, তাহলে বলো আমি চাকরিটা ছেড়ে দেই। 1,000-5 টাকা সঞ্চয় দিয়ে বসার নিচে রাস্তায় সবজির ব্যবসা করি। তোমার বুকের ধন বুকেই ফিরে আসবে, চমৎকার হবে না? মা হেসে ফেললেন, তবে বেশিক্ষণ না। ঘড়ি ধরে হিসাব করলেন, বোধহয় 3 সেকেন্ড। সেই হাসি দমিয়ে রাখা, আবার বলে, দেখ বাবা, তোর বিয়ে করা নতুন বউ না জানি কিসের বুঝিয়ে শুনিয়ে আমার থেকে তোকে আলাদা করে ফেললো। বাপ মরা মেয়ে, মা করেছে আর একটা বিয়ে। কীরকম শিক্ষা বুঝতেই পারছিস। ওকে তোর সাথে জীবনে বিয়ে দিতাম না, কিন্তু মেয়ে মানুষ না থাকলে তোকে রেঁধে খাওয়াবে কে? তাহলে মেহুল বরং ওই বাড়ি সামলাক, তুমি আমার সাথে চলো মা। ছি ছি, তুই কি আমাকে পাগল ভেবেছিস? নতুন বউকে ফেলে মাকে সাথে গেলে লোকে নানান কথা শোনাবে। আমার কি মান সম্মান নেই নাকি? তুই ওকে নিয়ে যা, শুধু সাবধানে থাকিস। তোর মেজো খালা বলেছিল, যেই মেয়েরা স্বামী মরতে না মরতে আর এক পুরুষের ঘাড়ে ঝুলে, তার মেয়ের থেকে সাবধান থাকাই উত্তম। মায়ের কান গরম খুব ভালো মতোই হয়েছে। সামান্য ওই মোবাইল কলে যে আমার আহামরি কোনো সমাধান হয় না, তা এখন খুব ভালো করেই টের পাচ্ছি। মায়ের কথাগুলো শুনে আমার নিজেরই প্রচণ্ড খারাপ লাগছে। মেহুল জানতে পারলে মেয়েটা কী মনে করবে? তবুও মায়ের কথার জবাব দিলাম না। এই কথার পিঠে সামান্য শব্দ করে মা ভাবলেন আমার শাশুড়ি এবং বউ মিলে আমাকে বশ করেছেন। এই দেশে আমাদের বিশাল আতসকাজলা সমাজে বউ আর বউয়ের মায়ের লক্ষ কোটি দোষ আছে। মাত্র 1 দিনের মধ্যে মায়ের কান গরম করা আত্মীয়দের নানান বাহানায় বিদায় করে দিলাম। মা টেরও পেলেন না, বুঝলেনও না। শুধু বুঝলেন বিয়ের ব্যস্ততার পরে মায়ের একটু ছুটির দরকার। তার ছেলের মর্নিং শিফটের জন্য বাসা পাল্টানো দরকার। আর আমার দরকার হুট করে সৃষ্টি হওয়া এই চরম পরিস্থিতিতে কোনো পক্ষে বিতর্ক না করে মা স্ত্রী দুজনকে সমানভাবে ভালো রাখার চেষ্টা করা। আর সেই চেষ্টাতে মাত্র 8 দিনের ব্যবধানে মেহুলকে নিয়ে সাজালাম আমার ছোট্ট সংসার, নিজের সংসারে ফাঁকে মেয়েটার হাতে রান্না করা খাবার নিয়ে 2 দিন অন্তর দেখা করে আসি বাবা মায়ের সংসারে। তারাও ভালো আছেন, অন্তত আমার নিয়মিত যাতায়াত দেখার পর বেশ ভালো আছেন। ভালো নেই কেবল আমি, যদিও খুব বেশি নয়, সামান্য একটু। স্ত্রী কিংবা মাকে দোষ দিয়ে কানে তুলে দিয়ে চলা মানুষগুলো পুরুষ মানুষ, আর 2 দিকে সমানভাবে মেনটেন করে চলতে পারা মানুষটাই সুপুরুষ। সমাপ্ত। শ্বশুরবাড়ি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।